আরে রোহন, এত রাতে তুমি আমার বাড়িতে কিভাবে আসলে? কেউ কি দেখেনি তোমায়? আরে আমি কি বোকা নাকি আমায় তোমার বাড়ি মানুষ দেখবে? তাই বলে এত রাতে কেন আসলে? কাল তো আমি তোমার সাথে দেখা করতাম, এখন আসার কি দরকার ছিল? আমি তো তোমায় না দেখলে থাকতে পারি না। আর তাই তো আমি চলে আসলাম। ঠিক আছে, এখন তুমি চলে যাও রোহান, কেউ দেখে ফেললে সমস্যা হবে। বল, আমি কি এখন চলে যাওয়ার জন্য এসেছি তোমার বাড়িতে? তাহলে কেন আসলে? তখন রোহান আমাকে বলে চলো ছাদে যাই, সেখানে আমাদের কেউ দেখবে না। আমি ও রোহানের কথায় রাজি হয়ে গিয়েছি। কিন্তু রোহান ঘরের ছাদের উপরে নিয়ে আমার সাথে জোর করে। যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। আমার নাম শিলা। আমরা এক ভাই ও এক বোন। আমার দাদু তো অনেক আগেই মারা গেছে। এবং আমার দিদি আমাদের সাথে থাকে। আমার দিদি তো আমাকে ভীষণ ভালোবাসে। এবং আমার বাবা মা ভীষণ ভালোবাসে। এবং আমার বাবা মায়ের যে আমার প্রতি কতটা ভালোবাসা, এটা তো আপনারা এই কথার মাধ্যমে কিছু বুঝতে পারবেন। এখন আমাদের ছোট ভাই আছে, সেই স্কুলে পড়াশোনা করে। আমাদের বিয়ের পাকা হওয়ার পরে রোহান কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসত। আমাদের সবার সঙ্গে দেখা করত। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। আমার বাবা যখন রোহানের বাড়িতে যায় আমাদের বিয়ের তারিখ পা করার জন্য, তখন রোহানের বাবা বলেছিল রোহানের নাকি ডাক এসেছে এবং তাকে নাকি কালকেই বর্ডারে চলে যেতে হবে আগামী 6 মাসের জন্য। তাই আগামী 6 মাস তো বিয়ের তারিখ পাকা করা সম্ভব নয়। তারপরও লোকের হঠাৎ করে বাড়ি চলে যাওয়ার কথা। আমরা অনেক দুঃখিত ছিলাম। আমার বাবা মাও অনেক দুঃখিত ছিল। ভেবেছিলাম বিয়ে হয়ে যখন আমি রোহানের সঙ্গে যাব তখন রোহনের সঙ্গে না হয় বর্ডারে চলে যাব। কিন্তু বিয়ের আগে তো রোহন আমাদের কাছ থেকে তার মাসের জন্য দূরে চলে গেল। কিন্তু আমাদের ফোনে কথা হতো। তারপর যেদিন রোহানের বর্ডারে যাওয়ার কথা ছিল তার আগের দিন রাতের রোহান লোকে আমাদের বাড়িতে এসেছিল। এবং এই ব্যাপারে আমার বাড়ির লোকজন কিছু জানত না। কিন্তু আমি আগে থেকে জানতাম যে রোহান আজ রাতে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসবে। তাই আমি আগে থেকে তৈরি হয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে সে সব কিছু আগে থেকেই প্ল্যান করে আসবে। তারপর আমার বাড়িতে আসার পরে যখন সবাই শুয়ে পড়ে গেছিল, তারপর সেদিন রোহান যখন আমাদের বাড়িতে লুকিয়ে এসেছিল, তখন আমি রোহানকে নিয়ে ছাদের উপরে উঠেছিলাম এবং বাইরে থেকে ছাদের দরজা বন্ধ করে দিয়েছিলাম, যাতে আমাদের বাড়ির ভেতর থেকে কেউ ছাদের উপরে আসতে না পারে। তারপর আমাদের ছাদে যে ছোট খাট পড়া ছিল, সেই খাটে আমরা দুজনে বসে অনেক গল্প করেছিলাম। এমনকি রোহনের আমাকে ছেড়ে 6 মাসের জন্য বর্ডারে চলে যাওয়ার কথা ভেবে। আমি রোহানের চলে যাওয়ার কথা শুনে অনেক কেঁদেছিলাম। এবং সেদিন রাতে রুহান আমার সাথে এবং আমিও আবেগের বসে বাসর রাতের মতো। সে রাতে আমি যে বড় ভুলটা করেছিলাম, সেই ভুলের শাস্তি আমাকে আজও ভুগতে হচ্ছে। আজ আমি একজনের মা হয়ে গেছি। কিন্তু আমার স্বামী নেই। আমার স্বামী থেকেও। কিন্তু আমার স্বামী আমার বাচ্চার বাবা থাকতেও তার মাথায় বাবার স্বাদ নেই। এবং সেই ব্যাপারে কিন্তু আমার বাড়িতে কেউ কিছু জানত না। আরোহণ যখন চলে যায় তখন কিন্তু আমার খুব কষ্ট লাগছিল। কারণ আমি সেদিন সব দিক দিয়ে রহমের হয়ে গিয়েছিলাম। এবং রোহানও আমার হয়ে গেছিল। তাই রোহান যখন আমাকে ছেড়ে যাচ্ছিল তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু সেদিন রোহান আমাকে কথা দিয়েছিল যে 4 মাস পরে বাড়ি এসে আমাকে বিয়ে করবে। কিন্তু রোমান চাকরিতে চলে যেতে 1 মাস হওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মাঝে মাঝে শরীর খারাপ হতো এবং বাথরুমে ঢুকে আমি বমি করতাম। এইভাবে প্রায় 4-5 দিন হয়ে যাওয়ার পরে একদিন আমি যখন বাথরুমে ঢুকে বমি করেছিলাম, তখন আমার দিদি মানে ঠাম্মি আমার গলা শব্দ পেয়ে তাড়াতাড়ি বাথরুমে এসে দেখে আমার শরীর খারাপ হয়েছে। তারপর আমার ঠাম্মা আমাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে বলল, বোন তোর কি হয়েছে? বেশ কিছুদিন ধরে দেখছি আমার শিলার শরীর খারাপ। তাই চল আজকে আমি তোকে নিজেই ডাক্তারের কাছে নিয়ে যাব। আসলে আমার ঠাম্মা কিন্তু আমাকে ভালোবেসে ময়না বলে ডাকত। এবং আমার শরীর এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে আমি তখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নে ভাবতে পারিনি যে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি নিজের ব্যাপারে একটা এত বড় সত্যি কথা জানতে পারব। তারপর আমার ঠাকুমা যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে যখন ডাক্তার আমার চেক আপ করছিল,
তারপর আমাকে ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি। এবং সময় পেরিয়ে যাওয়ার কারণে আমার নাকি সমস্যা হয়ে দাঁড়াবে। এবং সেদিন আমার ঠাকুরমার সঙ্গে কিন্তু আমার ভাই ও ডাক্তারের কাছে গিয়েছিল। এবং সে যখন বুঝতে পেরেছিল যে সে মামা হতে চলেছে তখন সে বাড়িতে আসার পরে গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে বাড়ি হতে ঢুকে আমার বাবা ও মাকে অনেক জোরে চিৎকার করে বলেছিল যে মা অনেক বড় খুশির খবর আছে, সেটা হচ্ছে আমি মামা হতে চলেছি। ওই সময় আমার মা আমার ভাইরে গালে অনেক জোরে থাপ্পড় মেরে পড়েছিল। কি কথা বলছিস এসব? তারপর আবার ঠাম্মা যখন অনেক সাবধানে আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে ঢুকল, তখন আমার বাবা আমাদের সামনে দাঁড়িয়ে ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিল, ডাক্তার কি বলেছে? শিলার কি হয়েছে? আমার ঠাকমা তখন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল, শিলা সত্যি মা হতে চলেছে। এবং এই কথা শোনা মাত্রই কিন্তু আমার মা যখন আমার গায়ে হাত তুলতে এসেছে, তখন আমার ঠাম্মি আমার মায়ের হাতটা ধরে বলেছিল, খবরদার আমার নাতনিকে মারার একদম চেষ্টা করবে না। এবং তোরাই তো ওর বিয়েটা পাকা করে রেখে দিয়েছিস। ওকে তো বিদায় করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে পারতিস। বিয়ে পাকা করার পরে ওকে যদি শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতিস, তাহলে আজ কিন্তু এ খবরটা শোনার পরে তোরা সবাইকে মিষ্টি বিতরণ করতিস। সব দোষ তোদের, এতে শিলার কোনো দোষ নেই। তাই আমার নাতনিকে মারার চেষ্টা করবে না। আর তোরা যদি ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা ভেবে থাকিস, তাহলে কিন্তু আমার নাতনিকে নিয়ে এ বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব। ওখানে আমার যা জমে আছে তা সবকিছু আমার নাতনির নামে লিখে দেব। সেদিন আমি আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। কারণ আমি স্বপ্নে ভাবে নিজেই একটা ভুলের জন্য আমার জীবনে এভাবে পাল্টে যাবে। এবং বেশ কিছুদিন তো আমার বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার ঠাকুমা যখন তাদেরকে বুঝিয়ে বলেছিল যে এতে আমার একার কোনো দোষ নেই, এতে কিন্তু রোহনের লোকেরও দোষ আছে, তখন আমার বাবা বাধ্য রোহানের বাবার কাছে গিয়ে সব সত্যি বলে দিয়েছিল। আমি মা হয়ে গেছি এবং রোহান বাবা হতে চলেছে। এবং এতে কিন্তু আমার শ্বশুরের কোনো আপত্তি ছিল না। আমি বিয়ের আগে মা হয়ে গেছি। এবং তারাও আমার মা বাবার কাছে ক্ষমা চেয়েছিল তাদের ছেলে ভুলের জন্য। এবং বলেছিল তাদের ছেড়ে যখন বাড়িতে আসবে, তারপরে নাকি আমাদের বিয়েটা হবে। তারপরে এভাবে 4 মাস কেটে যাওয়ার পরে ধীরে ধীরে আমার শরীর যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু আমার বাবা মায়ের তো চিন্তা শুরু হয়। কারণ আমাদের বাড়ির আশেপাশের লোকেরা তখন আমার ব্যাপারে অনেক আজ বাজে কথা বলতে শুরু করেছিল। এবং ধীরে ধীরে সবাই এটা জানতে পেরে গিয়েছিল যে আমি বিয়ের আগে মা হয়ে গেছি। এমনকি আমার বাবা যখন রোহানের বাবার কাছে গিয়ে হাত জোর করে বলেছিল, যেমন করে হোক না কেন রোহানের একটা ছুটি ব্যবস্থা করতে হবে এবং আমার বিয়েটা রোহনের সঙ্গে তাড়াতাড়ি দিতে হবে, তখন কিন্তু রুহানের বাবা আমার বাবার কাছে কান্নাকাটি করে বলেছিল তাদের নাকি কোর্টে একটা জমি নিয়ে মামলা চলছে। এই জমির জন্য 15 লক্ষ টাকা নগদ লাগবে। 5 লক্ষ টাকার দরকার। তাই এই মুহূর্তে নাকি রোহানের বিয়েটা দিতে পারবে না। এবং সেই দিন রোহানের বাবা আমার বাবার সামনে মরা কান্না কেঁদে আমার বাবার কাছ থেকে 4 লাখ টাকা আদায় করার চালাকি করছিল। এবং আমার বাবাকে যখন এটা বলেছিল যে এখন তাদের টাকা পয়সার অনেক অভাব আছে, তাই এই মুহূর্তে রোহনের বিয়েটা দিতে পারবে না। এই কথা শুনে আমার বাবা তার একমাত্র নিজের সব থেকে বড় জমি বিক্রি করে দেয় টাকা জোগাড় করে রোহানের বাবাকে নগদ 4 লক্ষ টাকা দিয়ে এসেছিল। সাথে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি রোহানের সঙ্গে হতে পারে। কিন্তু আমরা কখনো এটা বুঝতে পারিনি যে এগুলো তো রোহানের পরিবারের চালাকি ছিল। আমাদের কাছ থেকে লাখ লাখ যৌতুক নেওয়ার এবং সবাই মানে আমারও হবু বর থেকে শুরু করে আমার শাশুড়ি ও আমার শ্বশুর, তারা 3 জন কিন্তু একসঙ্গে মিলেছিল এবং আমার বাবা ভিতরে ভিতরে যে আমার বিয়ের জন্য তাদেরকে এত কিছু দিয়ে ফেলেছিল, সেটার ব্যাপারে তো আমরা কিছু জানতাম না। এমনকি তাদের 14 লক্ষ টাকা নগদ দেওয়ার পরে আমার বাবা যখন রোহানের বাবাকে বিয়ের তারিখ পাকা করার কথা বলেছিল, তখন আমার হবু শ্বশুরমশাই বলেছিল উনি নাকি আরও 2 লক্ষ টাকা নিবেন নিজের ঘর মেরামতের জন্য। এবং আমার বাবা আমার শ্বশুরের কথা অনুযায়ী আরও 2 লক্ষ টাকা দিয়েছিল তাদের ঘর মেরামত করার জন্য। এত লক্ষ লক্ষ টাকা নগদ পাওয়ার পরে আমার শ্বশুর তার ছেলেকে বাড়িতে ডেকেছিল
তারপর আমার শাশুড়ি মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে 10 দিনের ছুটি নিয়ে আমার হবু বর বাড়িতে এসেছিল। তার বাড়িতে আসার পরে আমরা সবাই খুব খুশি ছিলাম। ভেবেছিলাম এবার আমাদের বিয়ের ডেট পাকা হবে। কিন্তু এত লক্ষ টাকা দেওয়ার পরে আমার বাবা যখন তাদের বাড়িতে গিয়েছিল বিয়ের তারিখ পাকা করার জন্য, তখন রোহানের বাবা ওর কাছে দামি 4 চাকা ও আমাদের বাড়িটা আমার নামে লিখে দেওয়ার দাবি করেছিল। ওই সময় কিন্তু আমার বাবা আরও অনেক বাবার কাছে হাত জোর করে কেঁদে কেঁদে বলেছিল, আমার কাছে যা ছিল আমি আপনাকে সব দিয়ে দিয়েছি। আমার কাছে আর অত সামর্থ্য নেই যে আমি আপনাকে 4 চাকার গাড়ি দেব। আর বাড়িটা যদি আপনাদের নামে করে দিই তাহলে তো আমরা রাস্তায় চলে আসব। আমার এক ছেলে আছে, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তখন রোহানের বাবা বলেছিল, ভাইটার সাথে আপনার মেয়ের নামে থাকবে, কিন্তু থাকবে তো আপনারাই, তাই এত বেশি ভয় পাওয়ার কি আছে। আমার বাবা যখন রুহানের বাবার কথা শুনে তার পায়ে ধরে কান্নাকাটি করছিল, তখন রোহানের বাবা আমার বাবাকে বলেছিল, আপনি যে 4 চাকা ও বাড়িটা দিতে না পারেন তাহলে কিন্তু এই বিয়েটা কোনোমতে হবে না। এবং আমার বাবা যখন সেদিন বাড়িতে এসে আমার স্বামীর বাধ্য হয়ে নিজে এই কথাগুলো বলেছিল, তখন কিন্তু আমি সবকিছু লুকিয়ে শুনেছিলাম। এবং সবকিছু শোনার পরে আমি রোহানকে ফোন করে সবকিছু বলেছিলাম। তারপর রোহানকে বলেছিলাম যাতে তার বাবাকে বারণ করে আমার বাবার কাছ থেকে এতগুলো জিনিস না চায়। তখন বোন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। কারণ সে তখন বলেছিল আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারব না। সেদিন রোহানের কথা শোনার পরে আমার কোনো কিছু বুঝতে বাকি ছিল না। রোহান তার বাবা মায়ের মতোই লোভ, এবং সেদিন আমার বাবার চোখের জল দেখে বুঝতে পেরেছিলাম যে ও রাতের ভুলের জন্য আমার বাবা মা এবং আমার পরিবারের সকলকে শাস্তি পেতে হচ্ছে। ওই সময় তো মনে হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে দেই। তারপর আমার ঠাকুমা যখন আমার কষ্ট দেখে কান্না করে আমাকে সাহস দিয়েছিল, তখন বিয়ের দিন রোহান যখন আমাকে বিয়ে করতে এসেছিল, তখন মণ্ডপে সবার সামনে যখন আমাদের মালা বদল হয়, তার আগে কিন্তু রোহানের বাবা আমার বাবাকে বলেছিল, শ্বশুর মশাই, এই বিয়েটা তখনই হবে যখন আপনি 4 চাকার চাবি এবং বাড়ির কাগজটা আমার হাতে দিবেন। তারপর আমি এই কথা শোনার পরে মণ্ডল থেকে উঠে গিয়ে বাড়ি কাগজটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি যখন বাড়ির কাগজটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, তখন রোহান আমাকে বলেছিল, শিলা, তুমি এটা কি করলে? আমি তখন সবার সামনে রোহানের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তোর মতো যাকে ভালোবেসে বিশ্বাস করে জীবনের সবথেকে বড় ভুল করেছি। আমি তো সন্তানের মা হতে চলেছি বলে হুমকি দিয়ে আমার বাবার কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছিস। তারপর আমার হবু শ্বশুরমশাই আমাকে বললেন, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? বেশি বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু এই বিয়েটা না করে এখান থেকে ঘুরে চলে যাব। ওই সময় আমার ঠাম্মি রোহানের বাবার গালে জোরে একটা থাপ্পড় মেরে বলেছিল, তোর মতো লোভী মানুষের বাড়িতে আমার মেয়ের বিয়ে কখনোই দেব না। এই কথা বলে আমার ঠাকুরমা যৌতুক নেওয়ার অভিযোগ পুলিশকে ফোন করেছিল। সবকিছু বলেছিল এবং পুলিশ আমার শ্বশুর ও আমার হবু স্বামীকে যৌতুক নেওয়ার অপরাধে গ্রেফতার করেছিল। ওই সময় আমি সমাজের লোকের সামনে নিজের মনের ভয় লজ্জা দূর করে বললাম, আমি আমার সন্তানকে একাই মানুষ করতে পারব, আমার কাউকে দরকার নেই। এরকম নবীর জীবনসঙ্গীর আমার দরকার নেই। আমি চাই না এরকম লোভী মানুষের ছায়া আমার সন্তানের উপর পড়ুক। আসলে সেদিন রাতে রুহান তার মা বাবার কথা অনুযায়ী আমার সঙ্গে সবকিছু করে এটা তোদের প্ল্যান ছিল, কিন্তু আমার বাবা মা এবং ঠামি আমার সঙ্গে ছিল বলে আমি এই কষ্ট দিনগুলো কাটিয়ে উঠতে পেরেছি। এবার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার মতো ভুল তোমরা কখনো করবে না, আর বিয়ের আগে কখনো কিছু করবে না, তাহলে তোমরা আমার মতো ব্ল্যাকমেলের শিকার হবে। তো বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।